হাই, আসসালামু আলাইকুম। কেমন আছো? তো বরাবরের মতো আজকেও শুরু করবো। কি শুরু করব? শব্দ ও তরঙ্গ পদার্থের যে সপ্তম অধ্যায়। গতদিন কথা হয়েছিল তরঙ্গ নিয়ে। তরঙ্গের 10টা সংজ্ঞা করবা, আজকে শব্দের দেবো 10-12টা, 13টা এক্সাক্ট। হ্যাঁ, এই 13টা আর ওই 10টা কমপ্লিট করার পর তোমার প্রি টেস্ট টেস্ট অথবা ফাইনাল যে এসএসসি পরীক্ষা 27-28 দিবা, যদি কমন না পড়ে তোমার এই কমেন্ট বক্স ফ্রি থাকলে ইচ্ছা মতো যা খুশি করবা, 100% কমন করবো, ঠিক আছে? জাস্ট ট্রাস্ট মি। তো যাক, কথা না বলে শুরু করি। হ্যাঁ, তো শব্দের যেটা আমরা করব, আমার আলোচনাগুলো এরকমই যে প্রথমে তুমি ক খ করবা, সাথে জ্ঞানমূলক হবে, অনুধাবন হবে। এরপরে তুমি যে এমসিকিউ টাইপের কিছু প্রশ্ন থাকে নর্মালি একদম বই থেকে দেয় সেটা পারবা। এরপরে এসকিউ বা শর্ট কোশ্চেন সেটা লিখবো। হ্যাঁ, মূলত তোমার আরো সবচেয়ে বড় মজার বিষয় যে তোমার বেসিকটা ক্লিয়ার হয়। এই ক্লিয়ারের পর তুমি দেখে খুব সহজে পারবো। তো ধৈর্য ধরে জাস্ট খালি ক্লাসটা একটু দেখো, দেখার পর তুমি ডিসাইড নিয়ে আসলে কমন আসছে কিনা বা বুঝতে অসুবিধা হচ্ছে কিনা হলে একটু কমেন্টে বললে একটু সুবিধা হয় আমার। হ্যাঁ, তো যাই হোক, আলোচনা করি। তো শব্দ, তো আজকের যে আলোচ্য বিষয় আমি সাইডে লিখে রেখেছি, এগুলো নিয়ে একটু কথা বলিনি যে একটা আর একটার সাথে কি রিলেটেড। তোমার শব্দ, শব্দ কি, শব্দ তুমি জানলে শব্দ কিভাবে উৎপন্ন হয় সেটা শিখতে হবে তোমাকে। প্রতিধ্বনি আবার কি, ওই শব্দ থেকে আসবে। শব্দানুভূতি, স্থায়িত্ব, কালটা আবার কি, শ্রাব্যতার পাল্লা কি। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা কি একটা আর একটার সাথে কি রিলেটেড, এই সংজ্ঞাগুলো আমরা একটু দেখি। তো শব্দের আগে তুমি খেয়াল করো যে শব্দ উৎপন্ন হয় কেমনে। তো শব্দ উৎপন্নের জন্য মেইন যেটা প্রয়োজন সেটা হলো কম্পন বা আন্দোলন। তুমি দেখো যে একটা বাটি, সাপোজ এরকম কাঁসার বাটিগুলো থাকে না গো, দিলাম মোটামুটি। হ্যাঁ, তো এই বাটিটা তুমি যদি এই সাইডে মারো, তো দেখবে এটা অনবরত একবার সামনে পিছনে আপ ডাউন করবে না, করবে না। দ্যাট মিনস কম্পন স্টার্ট হবে। আর কম্পন স্টার্ট হওয়া মানে কি, দেখবে যে টান করে শব্দ হচ্ছে, হয় না? তাহলে শব্দটা আইলো কোথা থেকে? কম্পন থেকে। এরপরে তুমি যদি যে কোনো বস্তুকে তুমি দেখবে যে আঘাতের পর এটা সাউন্ড করে। সাউন্ড কেন করে? তাহলে একটাই মেইন কারণ, সেটা হলো কম্পন। এই যে আমি কথা বলছি তুমি শুনতে পাচ্ছ, এর পিছনে কি কাজ? মেইন হলো তোমার এই স্বরতন্ত্রী বা ভোকাল যে কর্ডটা আছে এটা কি কম্পিত হচ্ছে, এই জন্য তুমি কি শব্দ শুনতে পাচ্ছ। তাহলে শব্দ উৎপন্ন হয়, তাহলে শব্দ উৎপন্ন হয় তোমাকে লিয়ে তো মহাজালা। তো দেখো, তো শব্দ উৎপন্ন হয় জাস্ট কম্পন থেকে। কোথা থেকে? কম্পন। কাঁপলেই তোমার শব্দ উৎপন্ন হবে, ঠিক আছে? তো এখন শব্দ কাকে বলে? তো দেখো, শক্তির যতগুলো উৎস আছে তার মধ্যে শব্দ একটা। তো শব্দ হলো এক প্রকার শক্তি যা আমাদের শ্রবণের মানে শোনার অনুভূতি জাগায়। ঠিক এভাবে লিখে দেবো। তাহলে শব্দ এক প্রকার শক্তি যা আমাদের শ্রবণের অনুভূতি জাগায়। ঠিক সপ্তম অধ্যায়ে না, ষষ্ঠ অধ্যায়ে যখন যাবো তখন বলা হবে তাপ কাকে বলে। তো তাপের ব্যাপারটা আবার সেম বলবো যে তাপ এক প্রকার শক্তি যা আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়। তো এটা ষষ্ঠ অধ্যায় কথা বলবো, ঠিক আছে? তাহলে এখানে শুধু আমি শব্দ বলি। তাহলে শব্দটা কি? শব্দ এক প্রকার শক্তি যা আমাদের শ্রবণের অনুভূতি জাগায়। শব্দ কিভাবে উৎপন্ন হয়? কম্পন থেকে, ঠিক আছে? এরপরে আসি প্রতিধ্বনি। তো প্রতিধ্বনি বলতে গেলে তুমি মনে করো এটা একটা কি পাহাড়, সাপোজ। তো পাহাড়ের এখানে করে এসে ওই যে বাংলা সিনেমায় দেখো না, নায়ক নায়িকা হারিয়ে গেছে। হ্যাঁ, তো নায়ক নায়িকা হারিয়ে যাওয়ার পর ওই যে নায়ক দেখে গেছে এখান থেকে তোমার ডাক দিচ্ছে, প্রিয়া প্রিয়া প্রিয়া, এভাবে বলে না গো, এ আ আ আ করে যেতে থাকে, ঠিক আছে? অ্যানুয়াল হয়ে থাকে না? তো এই যে তোমার প্রিয়া প্রিয়া আ কেন হয়? কারণ এই শব্দটা প্রথমে তোমার কোথায় যায়? এই পাহাড়ে। পাহাড় থেকে আবার কি আসে? ফিরে আসে। যখন ফিরে আসে তখন তুমি যেটা নিজের শব্দ নিজে তো একবার শুনতে পাও, ফিরে আসার পর আবার শুনতে পাও, তখনই উৎপন্ন হয় কি? প্রতিধ্বনি। তাহলে প্রতিধ্বনির মাধ্যমে এই নায়িকাকে খুঁজে পাই। প্রতিধ্বনির মাধ্যমে কূপের গভীরতা মাপা যায়। প্রতিধ্বনির মাধ্যমে তোমার যে আল্ট্রাসোনোগ্রাফি বা এই যে অনেকগুলো চিকিৎসা বিজ্ঞানে প্রচুর কাজে লাগে। এক কথায় প্রতিধ্বনির ব্যাপক ব্যবহার। তো এটা বলবো না, প্রতিধ্বনি কাকে বলি সেটা বলি। তো প্রতিধ্বনি দেখো যে এখান থেকে সাউন্ডটা হয়েছিল, তাই না? তো এইটা শব্দ উৎস মনে করো, এই শব্দ উৎস থেকে সাউন্ডটা একবার যাবে আবার ফিরে আসবে। ফিরে যদি এসে শুনতে পাও তাহলে সেটা প্রতিধ্বনি, আর না হলে প্রতিধ্বনি নয়। তো তাহলে প্রতিধ্বনি কাকে বলে? তাহলে কোন শব্দ উৎস হতে সৃষ্ট শব্দ কোন প্রতিফলক পৃষ্ঠে বাধা পেয়ে পুনরায় ওই মাধ্যমে ফিরে আসাকে প্রতিধ্বনি বলে। ক্লিয়ার? বা শব্দের যে পুনরাবৃত্তি তোমরা শোনো সেটাই কি? প্রতিধ্বনি। তাহলে আমি আবার বলছি, কোন শব্দ উৎস হতে সৃষ্ট শব্দ কোন প্রতিফলক পৃষ্ঠে বাধা পেয়ে পুনরায় ওই মাধ্যমে ফিরে আসাকে শব্দে
প্রতিধ্বনি বলে, অথবা শব্দের যে পুনরাবৃত্তি শুনি আমরা তাকেই শব্দের প্রতিধ্বনি বলে। কি ক্লিয়ার? যদি এটা ক্লিয়ার হয় তাহলে এরপরে দেখো মিশিয়ে দিই যেহেতু ক্লিয়ার। তাহলে এই প্রতিধ্বনির মাধ্যমে কি কি হয়? অনেক কিছু হয়। তার মধ্যে একটা মজার জিনিস শিখলাম যে নায়ক নায়িকাকে খুঁজে পায়। হ্যাঁ, এবার আসি শব্দানুভূতির স্থায়িত্বকাল। তো শব্দানুভূতির স্থায়িত্বকাল কাকে বলে বা কে? আচ্ছা, আমরা এই যে প্রতিধ্বনি হয় সবগুলো শুনতে পাই না কেন? এই যে আমি যে কোনো প্রতিফলক পৃষ্ঠে বাধা পেয়ে ফিরে আসলি তো সেটা কি? প্রতিধ্বনি। তো আমরা ক্লাসরুমে যখন কথা বলি বা তোমরা যখন রুমে কথা বলো, বাট এটা প্রতিধ্বনি শুনতে পাও না। এর মেইন কারণ হলো, শোনো, যে প্রতিধ্বনি না শুনতে পাওয়ার মেইন কারণ হলো শব্দানুভূতির স্থায়িত্বকাল বা টি, যেটা হলো 0.1 সেকেন্ড। আমরা যে সাউন্ডগুলো শুনি, তুমি দেখো খেয়াল করবা যে একসাথে 5-7 জন কথা বলছে, তো 5-7 জন কথার মধ্যে তুমি যার দিকে কনসেন্ট্রেট করো, জাস্ট ওর কথাটা শুনতে পাবা, বাকি কারো পাবা না। কেন পাবা না? কারণ তুমি যার দিকে মনোযোগ দিয়েছো ওর কথাটা 0.1 সেকেন্ড পর্যন্ত ওর মাথায় থাকবে। থাকার পর এই শব্দ, এই সময় পর যদি কোন শব্দ আসে তাহলে সেটা কি শুনতে পাবো। এই যে ক্লাসরুমে বসে আছো বা রুমে বসে আছো, শুনতে পাচ্ছ না প্রতিদিন, কারণ তোমার এই শব্দটা এখান থেকে দেখে যে দেওয়ালে ফিরে আসতে যেহেতু অল্প দূরত্ব, খুব তাড়াতাড়ি ফিরে চলে আসছে এই 0.1 সেকেন্ডের আগেই, কাজে তুমি এই শব্দটার কি প্রতিধ্বনি শুনতে পাও। তাহলে রুমে প্রতিধ্বনি শুনতে না পাওয়ার মেইন কারণ যে তুমি ন্যূনতম দূরত্বখানটা নাই, বা 0.1 সেকেন্ডের আগেই শব্দটা কি ব্যাক করছে, কোনো প্রতিফলকে লাগার পর এখানে যাচ্ছে, যে আসার পর আমরা প্রতিধ্বনি শুনি। কিন্তু যদি এটা 0.1 সেকেন্ডের আগে ফিরে আসে তাহলে তা শুনতে পাওয়া যাবে না। আর এটা 0.1 সেকেন্ডের আগে আসছে তোমার রুমে অথবা ক্লাসরুমে। হ্যাঁ, এই জন্য তুমি এই প্রতিধ্বনি শুনতে পাও। তাহলে কাজের দিকে আসি, শব্দানুভূতির স্থায়িত্বকাল কি? তাহলে শব্দানুভূতির স্থায়িত্বকাল, আমরা যে কানে যে ধরনের শব্দগুলো শুনি এর রেস এই 10 মানে 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ, দ্যাট মিনস 0.1 সেকেন্ড। এই 0.1 সেকেন্ড পর্যন্ত এই রেসটা আমাদের মাথায় থেকে যায়, এই জন্য আমরা এই শব্দটা শুনতে পাই না। তাহলে এবার সুন্দর করে বলি, শব্দানুভূতির স্থায়িত্বকাল কাকে বলে? আমরা যে ধরনের শব্দ শুনি এর রেস 0.1 সেকেন্ড পর্যন্ত আমাদের মস্তিষ্কে থেকে যায়, একেই বলা হয় শব্দানুভূতির স্থায়িত্বকাল। ওকে, কোচকের আবার দেখে নিব দরকার। এরপরে আসে শ্রাব্যতার পাল্লা। এখন বলছি যে কম্পন হলে তো আমরা সব শব্দ শুনতে পাই নাকি, বাট সব কম্পনে তো শুনতে পাবা না। গ্রামে দেখবে যে অনেক সময় মা বোনরা কি একসাথে কাঁথা সেলাই করছে বা বসে আছে, থাকতে থাকতে হঠাৎ দেখবে যে কি কখনো কুকুর, কখনো মুরগি অথবা কোনো প্রাণী দেখবে যে মানে কিছুর জন্য একটু ভয় পেয়েছে বা দৌড়াচ্ছে। এই সময় দেখেছে তোমার কি মা বোন বা ওই যে যারা আছে এরা তখন হেরে মানে এই হাঁকায় যে কোনো কি হয়তো শত্রু এসছে। তো এই যে শত্রুর চলার পথ বা খুব আস্তে আস্তে হাঁটে, এটাও ফাইন্ড আউট করতে পারে মুরগিরা, কিভাবে পারে এ ব্যাস। কিন্তু বাট আমরা মানুষরা পারি না কেন? এটাই বলবো আমি শ্রাব্যতার পাল্লায়। ঠিক আছে, যে একটা বাটিতে বলেছিলাম একটু আগে, যদি তুমি আঘাত করো, হ্যাঁ, তো এই বাটিটা একবার সামনে একবার পিছনে, যদি এটা 1 সেকেন্ডে 20 হার্টজ মানে 20 বার, কয়বার? 20 বার না যাতায়াত করে তাহলে ওই শব্দ আমরা শুনতে পাবো না। মিনিমাম 20 বার কম্পন হতে হবে। কয়বার? 1 সেকেন্ডে 20 বার। তাহলে 20 বার যদি কম্পন হয় তাহলে আমরা শব্দ শুনতে পাই, না হলে পাই না। তাহলে এটাই হলো আমাদের শ্রাব্যতার পাল্লা। এবং সর্বোচ্চ কত? সর্বোচ্চ তোমার এই 20,000 হার্টজ থেকে আমরা মানুষ শুনতে পাই সর্বোচ্চ তোমার 20,000 হার্টজ পর্যন্ত। তার মানে 1 সেকেন্ডে যদি তোমার 20,000 বার কম্পন হয় তবু ওই শব্দ আমরা কি পারবো? শুনতে পাবো। বাট যদি 20,000 হার্টজের এই 20,000 হাজার যে হার্টজ এর চাইতে যদি বেশি হয়ে যায় তাহলে তুমি এই শব্দ শুনতে পাবো না। তার মানে আমাদের একটা রেঞ্জ আছে শোনার। বেশি শব্দের যদি আধিক্য হয় তাহলে আমরা শুনতে পাবো না, শব্দ যদি খুব স্লো হয় সেটাও শুনতে পাবো না। বাট এই যে মুরগি, প্রাণী, কুকুর এদের কথা বললাম, এরা কিন্তু শুনতে পায়। এদের রেঞ্জটা কি আল্লাহ ভাবে তৈরি করে দিয়েছে। হ্যাঁ, তো এবার বলি তাহলে শ্রাব্যতার পাল্লা কাকে বলে? তাহলে আমরা যে কম্পনের শব্দ শুনতে পাই সে কম্পাঙ্ক হলো 20,000 হার্টজ থেকে 20,000 হাজার হার্টজের মধ্যে, এর বাইরে হলে আমরা এই শব্দ শুনতে পাবো না। আর একেই বলছি আমরা শ্রাব্যতার পাল্লা। তাহলে যে সকল শব্দের কম্পাঙ্ক 20 হার্টজ থেকে 20,000 হার্টজের মধ্যে সেটা আমরা শুনতে পাবো, আর এর বাইরে হলে আমরা শুনতে পাবো না। আর একই বলছি আমরা শ্রাব্যতার পাল্লা। তাহলে আমি সুন্দর করে বলি, আমরা কানে যে ধরনের শব্দ শুনি
এর কম্পাঙ্ক 20 হার্জ থেকে 20,000 হার্জ, আর একেই আমরা বলছি শ্রাব্যতার পাল্লা। কি ক্লিয়ার? তাহলে শ্রাব্যতার পাল্লা হলো তাহলে এই 20,000 হার্জ থেকে 20,000 হার্জ, মানে দুটো সেম সেম, তো কথা কেমন হয়ে যাচ্ছে। তো এরপরে আসে যদি এটা ক্লিয়ার শ্রাব্যতার পাল্লা, তাহলে শব্দের তরঙ্গ আর একটা হলো শব্দ উত্তর তরঙ্গ। যেমন হাতির কথা বলি, হাতি কিন্তু তোমার এই 20 শব্দের তরঙ্গ ব্যবহার করে এদের ইশারা করে। হাতি দেখবে যে অনেক সময় সাউন্ড করে না গো? এই সাউন্ড করার পিছনে ওরা খুব এই যে শব্দের তরঙ্গ এটা ব্যবহার করে। আর বাদুড় রাত্রে তো চলে, বাদুড়কে দেখতে পাই, রাত্রে কিন্তু দেখতে পাই না। আসলে আলো ছাড়া কোনো প্রাণী দেখতে পাবে না। কি ছাড়া? আলো। এই অষ্টম অধ্যায়ে বলবো যে আলো ছাড়া কোনো ধরনের প্রাণী দেখতে পাবে না। আমরা যে চোখে দেখি, এটা চোখে দেখি না। চোখ তখনই দেখে যখন কোনো বস্তুতে আলো থাকে। রাত্রে কি চোখ বন্ধ থাকে? খোলা থাকে, কিন্তু রাত্রে কি তুমি দেখতে পাও না? কেন দেখতে পাও না? কারণ যে বস্তুটা তুমি দেখছো ওই বস্তুটাতে আলো নাই। ওই বস্তুটাতে যদি আলো পড়ে তাহলে তুমি দেখতে পাও। তার মানে আলো আমাদের চোখকে দেখতে সাহায্য করে। আমরা চোখ শুধু নাই, আলো প্রয়োজন। তো যাক, ওদিকে আমরা বলে অষ্টম অধ্যায়ে বলবো, কাজের দিকে আসি। তাহলে শব্দের তরঙ্গ কি আর শব্দ উত্তর তরঙ্গ কি? তো শব্দের তরঙ্গ এই যে তুমি 20,000 হার্জ আর 20,000 হার্জ বললাম না, এগুলাই। তো কোন শব্দের কম্পাঙ্ক যদি 20 হার্জ, কত 20 হার্জের কম হয়, তাহলে থেকে আমরা বলবো শব্দের তরঙ্গ। তাহলে এটা কত? 20 হার্জ। আর শব্দ উত্তর তরঙ্গ কাকে বলে? তাহলে যে সকল শব্দের কম্পাঙ্ক 20,000 হার্জ এর বেশি, তাকে আমরা বলবো শব্দ উত্তর তরঙ্গ, যেটা ব্যবহার করে কে? বাদুড়। আর শব্দের তরঙ্গ ব্যবহার করে পথ চলে কে? হাতি। হ্যাঁ, এগুলো আবার এমসিকিউ থাকে। এ হলো 20,000 হার্জ। ক্লিয়ার? তাহলে শব্দের তরঙ্গ আর শব্দ উত্তর তরঙ্গ খুব ইজি, বাট পড়ে ক নম্বরে, হ্যাঁ ক হয় পড়ে। এরপরে আসে সুরযুক্ত শব্দ। সুরযুক্ত শব্দ বললে আসলে সুর, গানের কথা মনে পড়ে না। আচ্ছা শোনো, গান একটা সুর হয়, সুরের জন্য কিন্তু আমাদের গান ভালো লাগে। তুমি দেখো ট্রাকও সাউন্ড করে, হর্ন মারে, বাট এই সাউন্ড ভালো লাগে না। বাট গান যেটা মনে করো অরিজিৎ সিং একটা যে তুমিও হামিও গান গাই না গো, এরকম গান গাইলে শুনতে ভালো লাগে। কেন ভালো লাগে? কারণ এটা সুরযুক্ত শব্দ। তাহলে সুরযুক্ত শব্দ কোনটা? তাহলে দেখো যে হারমোনিয়াম একটা পর্যায়ে কি সুন্দর করে ওরা হারমোনিয়ামে যেটা করে যে এক সময় এক একটা সুর আসে না? তুমি কিবোর্ড যারা ব্যবহার করে দেখবে, কিবোর্ডের এই যে টাং টাং শব্দটা এক এক সময় এক এক রকম। এরপরে যারা গিটার ব্যবহার করে এদেরটা একরকম। এগুলো তো সবই কিন্তু সুরযুক্ত শব্দের কি উৎস বা উদাহরণ। বাট সুরযুক্ত শব্দটা কাকে বলে যদি সংজ্ঞা আঁকাতে বলি, তো সুরযুক্ত শব্দ বা সুন্দর সাউন্ড হওয়ার পিছনে কারণই হলো কি জানো? যে এইটা খুব সুন্দরভাবে একবার দুঃখের সময় দুঃখের সুরটা দেয়, কষ্টের সময় কষ্টেরটা দেয়, আনন্দের সময় আনন্দ দেয়, যখন ডিজে চলে তখন ডিজেরটা দেয়। হ্যাঁ, এই যে একটা সুন্দর পদ্ধতিগত ভাবে বা সুন্দরভাবে একটা সুরের আপ ডাউন করে এরা, এই জন্য এই শব্দগুলো কি হয় আমাদের সুন্দর লাগে। তাহলে সুরযুক্ত শব্দ হলো কোনটা? তাহলে যে সকল শব্দের একটা নিয়মিত এবং পর্যাবৃত্ত কম্পন আছে। কি কি? নিয়মিত, মানে নিয়মিতভাবে কোনটা বাড়ছে, নিয়মিতভাবে কোনটা কমছে, এই জন্য আমরা নিয়মিত অর্থটা ব্যবহার করবো। আর পর্যাবৃত্ত মানে একটা পর্যায়ে কি বাড়ছে, একটা পর্যায়ে কমছে, বা একটা পর্যায়ে রানিং থাকছে, এই জন্য এই দুইটা ওয়ার্ড ব্যবহার করবো। তাহলে যে সকল শব্দের নিয়মিত এবং পর্যাবৃত্ত কম্পনের ফলে আমাদের কানে শ্রুতি মধুর লাগে, তাকে আমরা বলবো সুরযুক্ত শব্দ। তাহলে যে সকল শব্দের নিয়মিত বা পর্যাবৃত্ত কম্পনের ফলে আমাদের কানে যে শব্দ পৌঁছে তা শ্রুতি মধুর বলে মনে হয়, তাকে বলবো আমরা কি? সুরযুক্ত শব্দ। অবশ্যই সংজ্ঞাগুলো আমি তোমাদের কমেন্টে দিয়ে দেবো, ঠিক আছে? যে এই কমেন্টে সুন্দর করে পড়ে নেব। এরপরে আসে সুরযুক্ত শব্দের তিনটা বৈশিষ্ট্য আছে। রানিং বা বিরক্ত লাগছে মনে হয়। তো সুরযুক্ত শব্দের তিনটা বৈশিষ্ট্য শেষের দিকে চলে এসেছে। যে সুরযুক্ত শব্দ তো ওপারই আমাদের হয়ে গেছে। তো এই তিনটা বৈশিষ্ট্য কি? একটা হলো শব্দের তীব্রতা বা প্রাবল্য, শব্দের তীক্ষ্ণতা, গুণ জাতি বা টিম্বার। এই হলো তোমার টিম্বার ওয়ার্ডটা যদি আমরা লিখি, এই টিম্বার অনেক সময় এটাও থাকতে পারে। হ্যাঁ, তো এটা প্রচুর পড়ে। তো সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য কয়টা? তিনটা। শব্দের তীব্রতা কাকে বলে? তাহলে শব্দের তীব্রতা তুমি মনে রাখবে, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হয় তাকে আমরা বলবো শব্দের তীব্রতা। তাহলে শব্দের তীব্রতা হলো একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ শব্দ
যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হয় তাকে বলবো আমরা শব্দের তীব্রতা বা শব্দের প্রাবল্য। মনে রাখবো। তাহলে এটা দ্বারা আমরা কি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে পরিমাণ শব্দ যাবে, মানে শব্দের পরিমাণটা নির্ণয় করবো। হ্যাঁ, আর শব্দের তীক্ষ্ণতা, তীক্ষ্ণতা বলতে কি চিকন বা মোটা বা সুর এরকম থাকে না। হ্যাঁ, তাহলে সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্যের কারণে তুমি সংজ্ঞাটা সুন্দর করে লিখতে পারো, যেহেতু আমরা এলা সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য পড়ছি। কয়টা বৈশিষ্ট্য? 3টা। তাহলে সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্য কারণে মোটা সুর ও চিকন সুর, মোটা সুর ও চিকন সুরের যে পার্থক্য বোঝা যায় সেটা হলো শব্দের তীক্ষ্ণতা। আমি আবার বলছি, সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্যের কারণে শব্দের মোটা ও চিকন বা নরম বোঝা যায় তাকে আমরা বলবো কি শব্দের তীক্ষ্ণতা। এরপরে আসে শব্দের গুণ, জাতি অথবা টিম্বার। তো গুণ, জাতি বা টিম্বার কি? তাহলে সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্যের কারণে তোমার কোন কোন বাদ্যযন্ত্র থেকে কোন সুর আসছে তা পার্থক্য বুঝে যায়। তার মানে এটা হলো বাদ্যযন্ত্রের পার্থক্য বোঝাবে। আর এটা কি? মোটা সুর আর চিকন সুরের পার্থক্য বোঝাবে। তাহলে মোটা সুর আর চিকন সুরের পার্থক্য বোঝালে সেটা হলো শব্দের তীক্ষ্ণতা। আর যেগুলো বাদ্যযন্ত্রের সুর, এই কোন বাদ্যযন্ত্রের কোন সুর, সেই পার্থক্যটা আমরা যেটা দ্বারা বুঝবো সেটা হলো গুণ, জাতি অথবা টিম্বার। তাহলে আমি আরেকটু বলি, শব্দের তীব্রতা হলো একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে পরিমাণ শব্দ প্রবাহিত হবে তাকে বলবো শব্দের তীব্রতা বা প্রাবল্য। এরপরে এসে শব্দের তীক্ষ্ণতা। তাহলে সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্যের কারণে শব্দের মোটা ও চিকন সুর বোঝার পার্থক্য বোঝা যায় তাকে বলবো শব্দের তীক্ষ্ণতা। এরপরে গুণ, জাতি অথবা টিম্বার কাকে বলে? তাহলে সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্যের কারণে বিভিন্ন বাদ্যযন্ত্র থেকে আসা শব্দের পার্থক্য বোঝা যায়, বিভিন্ন বাদ্যযন্ত্র থেকে আসা শব্দের পার্থক্য বোঝা যায় তাকে বলবো গুণ, জাতি অথবা টিম্বার। এটাতে তাহলে কি বাদ্যযন্ত্রের পার্থক্য বোঝাবে, এটা সুরের মোটা বা চিকন ভোকাল কর্ডের পার্থক্য বোঝাবে, আর এটা কি পরিমাণ শব্দটা প্রবাহিত হলো সেটা বুঝাবে। এরপর আসি শব্দ দূষণ, লাস্ট। তো শব্দ দূষণ কাকে বলে? তো দেখো, শব্দ দূষণ তোমরা সবাই জানো, বাট সংজ্ঞা আকারে জানো। তাহলে যে জোরালো শব্দ বা মাঝে মাঝে মাত্রা অতিরিক্ত শব্দ হয় না, তাহলে মাত্রা অতিরিক্ত বা জোরালো শব্দ যা আমাদের বিরক্তির কারণ ঘটায় এবং কি স্বাস্থ্যের অবনতি ঘটে। স্বাস্থ্যের অবনতি বলতে শব্দ দূষণের ফলে তোমার দেখবে মেজাজ খিটখিটে হয়েছে, ক্ষুধামন্য দেখা যাবে, মানে খাবারটা বা তুমি খাওয়ার প্রতি যে একটা রুচি সেটা আসবে না, এবং তোমার অনেকে কি আবার স্ট্রক করে। ঠিক আছে? তাহলে শব্দ দূষণের একাধিক ধরনের কি আছে, তোমার শব্দ দূষণে বহুত অপকারী দিক আছে, যে শব্দ দূষণের জন্য আমরা এই করতে পারি। তো এইগুলো একটু পড়ে নিব, শব্দ দূষণের অপকারিতা একটু পড়বা। আর শব্দ দূষণ কাকে বল? তাহলে জোরালো বা তীব্র শব্দ যা আমাদের তোমার বিরক্তির কারণ ঘটায় এবং স্বাস্থ্যের অবনতি ঘটায় বা স্বাস্থ্যের ক্ষতি সাধন করে তাকে আমরা বলবো শব্দ দূষণ। তুমি একটু এইভাবে পড়ো, আর আমার যে হ্যান্ড নোটটা লেখা আছে সেটা একটু দেখো। হ্যাঁ, তো ঠিক আছে, আগামী ক্লাসের অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আইনুল ভাই।